জি, আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজ ২৪শে মে ২০২৬। আজকে আমরা আইটিপির অ্যাকাউন্টিং এর বোনাস ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাকাউন্টিং এর কিছু বেসিক বিষয়। আমরা এখানে বেশ কয়েকজন উপস্থিত আছি, আমাদের সাথে আগ্রহী বেশ কয়েকজন অংশগ্রহণকারী আছেন। আপনাদের উদ্দেশ্যে বলছি, ক্লাস চলাকালে আপনাদের যদি কোনো প্রশ্ন জাগে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড রেজ করে কোশ্চেন করবেন। আমরা আপনাদের প্রশ্নটি নিব এবং আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং এই ক্লাস শেষ হবার পরে এই ক্লাসের ভিডিও রেকর্ডিং আমরা আপনাদেরকে দিয়ে দিব। ভিডিও রেকর্ডিং আপনারা আমাদের ভিডিও রেকর্ডিং এর লিংক আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন সেই গ্রুপে দেওয়া হবে। তো আসুন ক্লাস শুরু করা যাক। প্রথমেই এতক্ষণ আমরা আপনাদের সাথে পরিচিত হয়েছি, এবারে আমার পরিচয় দেওয়া যাক। স্ক্রিনে আপনারা আমার পরিচয় দেখতে পাচ্ছেন। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, কর আইনজীবী, এলএলবি, আইটিপি, সিএসসিসি এবং সিএ পার্টলি কোয়ালিফাইড, অনার্স এবং মাস্টার্স অ্যাকাউন্টিংয়ে এবং আয়কর কাজের বিগত 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। আমাদের এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে ডেবিট ক্রেডিট পাঠশালা। আজকে আমরা আলোচনা করব ডেবিট ক্রেডিট পাঠশালায় আইটিপি পরীক্ষার হিসাব বিজ্ঞান বিষয় সম্পর্কে কিছু বেসিক বিষয়। তো আমরা মূল আলোচনায় চলে যাই। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। জি স্যার, দেখতে পাচ্ছি। জি, এই স্ক্রিনটা কিছুক্ষণ আগে আমরা দেখেছি, আমার পরিচয় আপনারা ইতিমধ্যে পেয়েছেন। এখানে নিচে আমাদের প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, এটা আমার পার্সোনাল মোবাইল নম্বর নয়। আপনারা এখানে মেসেজ দিয়ে আপনাদের যে কোনো জিজ্ঞাসা জানতে পারবেন। আচ্ছা, পরিচয় ইতিমধ্যে দেওয়া হয়েছে। প্রথমে বলে রাখি, আপনাদের যদি এরপরেও কোনো রকম জিজ্ঞাসা থাকে, যে কোনো সাজেশন, যদি সেটা আমাদের পক্ষে দেওয়ার সুযোগ হয়, সব সময় সম্ভব হবে না, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজে আপনারা সেই কোশ্চেন করতে পারবেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ডেবিট ক্রেডিট পাঠশালা। এবং আপনাদের যে ভিডিওটা আপনাদেরকে দেওয়া হবে সেটা এই ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আর এখানে আপনারা আরেকটা লিঙ্ক দেখতে পেলেন, এটা হচ্ছে আমাদের 2 দিন ব্যাপী একটি কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার টেকনিক্যাল কোর্স, যেটা হচ্ছে কোনো পূর্ণাঙ্গ কোর্স করা ছাড়াই কোন বিষয়গুলো পড়ে আপনি নিজে নিজেই প্রিপারেশন নিতে পারবেন, সেই উদ্দেশ্যে 2 দিন ব্যাপী আমাদের একটি কোর্স আছে, যেটার কোর্স ফি হচ্ছে 300 টাকা। এবার আসি আমরা এই ক্লাসে আমরা কি শিখব। আমাদের এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান। এই কোর্সে আপনি আরো পাবেন আইটিপির পরীক্ষায় হিসাব বিজ্ঞানের বিগত পরীক্ষাগুলোতে কি কি প্রশ্ন এসেছে সেই বিষয়ে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়া হবে। আচ্ছা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিউরিসিটি অন অ্যাকাউন্টিং। এই প্রশ্নটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে ফিডব্যাক আশা করব যে এই বিষয় সম্পর্কে, হিসাব বিজ্ঞান বিষয় সম্পর্কে আপনার কোনো কিউরিসিটি বা কোনো জিজ্ঞাসা পূর্ব থেকে, যে এই বিষয়টা আমি কিছুটা বুঝেছি বা কিছুটা জানি না, বা কিভাবে শুরু করা যায়, যে কোনো রকম কিউরিসিটি। যে কোনো সাবজেক্ট শিখবার জন্য ওই সাবজেক্ট সম্পর্কে কিউরিসিটিটা খুব জরুরি। আপনারা কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন যদি কোনো কোশ্চেন থাকে।
আচ্ছা, আপনাদের কারোরই কোনো কোশ্চেন নাই, তার মানে হয় আপনারা একেবারেই নতুন, অথবা অনেকেই তো আমি ইতিমধ্যে শুনলাম যে আপনাদের এর আগেই একজন দুজন আছেন যাদের অ্যাকাউন্টিং এ অনার্স মাস্টার্স করেছেন, তো ওনারা এমনিতেই বুঝবেন। আচ্ছা, আমি তাহলে পরের অংশে চলে যাই। হিসাব বিজ্ঞান এই বিষয়টা মোটেও জটিল কোনো বিষয় না। আপনারা হিসাব বিজ্ঞানের কার্যক্রম প্রতিদিন দৈনন্দিন জীবনে কম বেশি আপনারা ব্যবহার করেন। যেমন সহজ একটা বিষয়, প্রফিট কিভাবে হয়। আপনার যেটা ইনকাম হবে, সেই ইনকাম থেকে আপনার যে খরচ, সেটা বাদ দেওয়ার পরে যেইটা থাকবে, সেটা হচ্ছে আপনার প্রফিট। এটা হচ্ছে সহজ ভাষায় যে ইনকাম থেকে এক্সপেন্সটা বাদ দিলেই প্রফিট। কিন্তু যখন আপনি হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে চিন্তা করবেন যে প্রফিট কোনটা, সেই ক্ষেত্রে কিছু বিভাজন আছে। বিভাজন বলতে খরচগুলোর কিছু বিভাজন আছে। কিছু খরচ সরাসরি ক্রয়ের সাথে সম্পৃক্ত, কিছু খরচ আপনার ব্যবসা পরিচালনার সাথে সম্পৃক্ত, কিছু খরচ হচ্ছে আবার অটোমেটিক্যালি বছর শেষে তৈরি হয়, যেগুলি আপনি সরাসরি খরচ করেন নাই কিন্তু খরচ হিসেবে বিবেচনা করতে হবে। যেমন সম্পদের অবচয় হিসাব, তারপরে সফটওয়্যার বা অলিক সম্পদের অবলোপন হিসাব, এইরকম কিছু খরচ আছে এবং এইগুলোর বিভিন্নভাবে আমাদের ক্লাসিফাই করতে হয়। লস হলে কি হবে? লস হলে স্বাভাবিকভাবে নেগেটিভ হবে, সেই ক্ষেত্রে আপনার ক্যাপিটাল থেকে ওটা কমে যাবে, মানে মূলধন থেকে কমে যাবে, স্বাভাবিক বিষয়। যখন হচ্ছে দুঃখিত, স্বাভাবিকভাবে যখন আপনি কোনো ব্যবসা করবেন এবং সেই ব্যবসায় যদি লস হয়, তাহলে আমরা কি বলি? মূলধন নিয়ে টানাটানি হয়েছে, তার মানে আপনার মূলধন কমে গেছে। তো লস হলে কি হবে? নেগেটিভ হবে, তার মানে ওই অংশটুকু, নেগেটিভ অংশটুকু আপনার মূলধন থেকে কমে যাবে, তার মানে আপনার মূলধন কমে গেল লসের মাধ্যমে। এখন এইখানে আপনাদের ফিডব্যাক লাগবে ইভেন্ট এবং ট্রানজ্যাকশন, ডেবিট এবং ক্রেডিট, ডেবিট ভার্সেস ক্রেডিট। হিসাব বিজ্ঞানের মধ্যে ডেবিট এবং ক্রেডিট এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। এই সব কিছুই ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট ছাড়া হিসাব বিজ্ঞানের কোনো কিছুই আপনি চিন্তা করতে পারবেন না। আপনাকে হয় তাকে ডেবিট পাশে ফেলতে হবে অথবা ক্রেডিট পাশে ফেলতে হবে। তার একটা আইডেন্টিটি ডেবিট অথবা তার আইডেন্টিটি ক্রেডিট। তো আপনারা ইতিমধ্যে হয়তোবা ডেবিট ক্রেডিট শব্দটা শুনেছেন, আবার কেউ কেউ যারা একেবারেই এই ব্যাকগ্রাউন্ডের না, তারা হয়তো শোনেন নাই। এবং আমাদের এই প্রতিষ্ঠানের নামও হচ্ছে ডেবিট ক্রেডিট পাঠশালা। আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করব যে ইভেন্ট অ্যান্ড ট্রানজেকশন, এইটা সম্পর্কে আপনি দেখে কি বুঝতেছেন যে কোনটা ইভেন্ট কোনটা ট্রানজেকশন? কেউ কি বলতে পারবেন? যিনি নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের এমন কেউ বললে ভালো হয়, তাহলে তিনি বুঝলে বাকি যারা আছেন তারাও বুঝবেন। আমাদের এখানে নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের কে বললেন? খোরশেদ আলম। খোরশেদ আলম ভাই, আপনি বলেন এই ইভেন্ট এবং ট্রানজেকশন, এখান থেকে আপনি কি বুঝতে পারতেছেন? খোরশেদ আলম ভাই বোধহয় আমাদের আলামিন সরকার, আপনার জি আপনার স্যার। মাইক্রোফোনটা বোধহয় লাউড স্পিকার দেওয়া, এই জন্য আমরা আবার আমাদের কথা শুনতে পাচ্ছি। নূর নাবিল, আপনারা আমি যদি আপনাদের নাম ধরে ডাকলে আপনাদের যদি পাওয়া না যায়, তার মানে আপনি ক্লাসে নাই। ক্লাসে না থাকলে তো আপনার এই ক্লাসে যুক্ত হয়ে আপনার লাভ নাই। আপনি ক্লাসে এসেছেন কিছু জানবার জন্য। জি প্লিজ বলেন, নূর নাবিল। নূর নাবিল ডিসকানেক্ট হয়ে গেছেন। তন্নি আক্তার মনিরা,
নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড একজনও নাই, আর বাকি সবাই যদি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের হন। আমি আছি স্যার, আমি বুঝতে পারিনি এই কথাটা স্যার, আপনার খোরশেদ বলছিলাম স্যার। আচ্ছা জি, মিস্টার খোরশেদ, আপনি বলেন যে ইভেন্ট। আরেকটা কাজ আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে একটা ক্লাসের একজন ক্লাস ক্যাপ্টেন থাকে। সবাই তো আর একসাথে রেসপন্স করলে হবে না, যে কোনো একজনকে রেসপন্স করবে। এবং ব্যাপারটা হয় কি, যে হয়তো উনি রেসপন্স করবে, আমি রেসপন্স না করি। তো এই কারণে কনফিউশন থেকেও অনেকে কথা বলে না। তো আমরা আজকের ক্লাসের ক্লাস ক্যাপ্টেন খোরশেদ আলম ভাই, ওনাকে যেহেতু একটু রেসপন্স পাওয়া যাচ্ছে, আপনাকেই আমরা আজকের ক্লাসের ক্লাস ক্যাপ্টেন বানালাম। স্যার আপনি বাকি সবার হয়ে রেসপন্স করবেন, এবং বাকি সবাই ওনাদের আবার যদি যখন প্রশ্ন তৈরি হবে, ওনারা তখন ওনাদের প্রশ্ন জিজ্ঞাসা করবেন। থ্যাংক ইউ স্যার। জি জি, মিস্টার খোরশেদ আলম, আপনি বলেন ইভেন্ট এবং ট্রানজেকশন, এখান থেকে আপনি কি বুঝতে পারছেন? ইভেন্টটা তো বুঝতে পারছি না স্যার, ট্রানজেকশনাল লেনদেন করা এটা বুঝতে পারছি স্যার। আমি তো আচ্ছা, আপনার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ল অ্যাকাউন্টিং ছিল কি? ব্যাকগ্রাউন্ড, ল ল না ল স্যার, ব্যাকগ্রাউন্ড, কখনো ছিল না। আচ্ছা, ঠিক আছে। তো বিষয় হচ্ছে, ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, ইভেন্ট মানে ঘটনা, ট্রানজেকশন মানে লেনদেন। তো ঘটনা হচ্ছে এই যে আমরা আজকে এই ক্লাসে অংশগ্রহণ করেছি, এটা একটা ঘটনা। এখন আপনারা যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছেন, এই ক্লাসে অংশগ্রহণ করতে আপনাদের কোনো পেমেন্ট করতে হয়েছে? হয় নাই। তো যেহেতু পেমেন্ট করতে হয় নাই, তার মানে আপনাদের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই। আচ্ছা, আবার যদি এমন হতো যে এখন পেমেন্ট করেন নাই, কিন্তু এই ক্লাসের একটা ফিস ছিল যেটা আপনাদেরকে দিতে হতো, যদি তেমন হতো, তাহলে আপনি ক্লাস করে ফেলেছেন, আপনি এখন পরবর্তীতে গিয়ে পেমেন্টটা দিবেন। এখন দেন নাই, কিন্তু পরে আপনাকে দিতে হবে, তাহলে সেইটাও লেনদেন হতো। এখন দেন নাই, কিন্তু যেহেতু আপনি অলরেডি এই বিষয়টার সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছেন, তার মানে আপনার এই ঘটনাটা শুধু ঘটনা না, এটা একই সাথে লেনদেন। তো লেনদেন আমরা ওইটাকে বুঝবো যখন কোনো ঘটনা ঘটার সাথে সাথে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়, অথবা আর্থিক অবস্থার পরিবর্তন হবে এমন কোনো বাধ্যগত কন্ডিশন তৈরি হয় বা বাধ্যবাধকতা তৈরি হয়। যদি এইরকম শর্ত হয়, তাহলে বুঝবো যে এটা একটা লেনদেন হয়েছে। তার মানে কি দাঁড়ালো, ঘটনা মানে শুধুই ঘটনা, আর লেনদেন মানে হচ্ছে যেই ঘটনার মধ্যে দিয়ে আর্থিক অবস্থার পরিবর্তন ইতিমধ্যে হয়ে গেছে, অথবা আর্থিক অবস্থার পরিবর্তন হওয়ার জন্য শর্ত তৈরি হয়েছে। খোরশেদ ভাই, বুঝলেন কিনা বলেন, একটা আনমিউট করে বলবেন। মিস্টার খোরশেদ আলম, আপনার মাইক্রোফোন আনমিউট করে বলবেন। আচ্ছা, আমরা তাহলে ঘটনা এবং লেনদেন এই বিষয়টা আরেকটা উদাহরণ দিব, কিন্তু আপনাদের রেসপন্স পাওয়ার পরে। বাকি যারা আছেন, তারা কি বিষয়টা বুঝতে পেরেছেন যে ঘটনা এবং লেনদেন এর বিষয়ের মধ্যে পার্থক্য কি? আরিফুর রহমান, আপনি বলেন তো ঘটনা এবং লেনদেনের মধ্যে পার্থক্য কি, বা একটা উদাহরণ দিতে পারেন? উম, আপনাদের মাইক্রোফোন কি ঠিকঠাক আছে? রেসপন্স করতে হবে, তা নয়তো আসলে সামনাসামনি হলে সরাসরি জিজ্ঞাসা করা যেত। কিন্তু এই ক্ষেত্রে আপনি আপনার ডিভাইসের সামনে আছেন কি না আমরা দূর থেকে দেখে বুঝতে পারছি না। তো আপনি যদি ক্লাসে থাকেন, যদি ক্লাস করতে অনিচ্ছা থাকে, তাহলে কাইন্ডলি লিভ নেবেন, কিন্তু ক্লাসের থেকে কাইন্ডলি অ্যাক্টিভ থাকবেন। এই সাখাওয়াত
তুষার, আপনি বোধহয় বলতে যাচ্ছিলেন কিছু। জি স্যার, ঘটনাটা তো আসলে ডিপেন্ড করে স্যার একটা মানে ব্যবসায়িক অবস্থার উপরে, যে ব্যবসার মধ্যে কি কি ঘটনা ঘটতেছে, মানে ওটা লিপিবদ্ধ করতে হয়, বা ওটা ফলটা কি হয় এটা দেখতে হয়। আবার হয়তো বা দেখা যাচ্ছে যে মানে মানে ঘটনার মধ্যে বেচাকেনা হচ্ছে কিনা এগুলো আর কি মানে দেখা যায়, বা ওই খাতার মধ্যে অ্যাকাউন্ট মানে এন্ট্রি করতে হয়, মানে লিপিবদ্ধ করতে হয় জার্নালে। বিষয়টা আপনি একটু পরবর্তী ধাপগুলায় গিয়েছেন, আমরা ওই পরবর্তী ধাপগুলায় পরে যাব। প্রথমে আমরা আইডেন্টিফাই করব যে এটা আমি লেনদেন হিসেবে চিহ্নিত করব কিনা। আমরা একটা কোশ্চেন নেই, আলামিন সরকার উনি হ্যান্ড রেজ করেছেন, আপনি বলুন। হ্যালো স্যার। জি, বলুন। না, আমি বলতে চাচ্ছিলাম স্যার, সব লেনদেনের ঘটনা কিন্তু সব ঘটনাই লেনদেন না। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, আপনার কথা সঠিক। যেমন এখানে আর্থিক অবস্থা যদি কোনো পরিবর্তন না হয় সেখানে স্যার ওটা লেনদেন হবে না, শুধু ঘটনাই থেকে যাবে। যেমন ব্যবসার মালিক তার যদি মেয়ের কোনো মানে জন্য পার্সোনাল কেনাকাটা করে, সেটা তো ব্যবসার আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হবে না, শুধু এটা ঘটনা, এটা লেনদেন হবে না, ঠিক এরকম টাইপ আছে, স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে আলামিন সরকার, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, আমরা তাহলে আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আমি একটা উদাহরণ দিয়ে পরবর্তী অপশনে চলে যাব। ধরেন আপনি ব্যবসায়ের জন্য পণ্য কিনলেন, অর্থাৎ আপনি যেই প্রোডাক্ট বিক্রি করেন সেই প্রোডাক্ট আপনি কিনে আনলেন, বাকিতে কিনে আনলেন। তাহলে কি হলো, আপনি সেই প্রোডাক্টটা যখন সংগ্রহ করেছেন তার সাথে আপনার একটা দেনা তৈরি হলো। আমি বলেছিলাম যে আর্থিক অবস্থার পরিবর্তন হবে, অথবা আর্থিক অবস্থার পরিবর্তন হবার জন্য শর্ত তৈরি হবে, বাধ্যতামূলক শর্ত। এমন না যে আপনি একজনের সাথে চুক্তি করলেন যে ভাই আমি আপনার কাছ থেকে প্রতি মাসে 10,000 টাকার পণ্য কিনবো। আপনি চুক্তি করেছেন, কিন্তু যদি কোনো মাসে আপনি 10,000 টাকার পণ্য না নেন, তাহলে তো আর আপনাকে পেমেন্ট করতে হবে না। তো এই কারণে আপনার এমন কোনো কন্ডিশন যে আপনি ইতিমধ্যে অর্জন করেছেন, সেই প্রোডাক্ট হোক, সেই সার্ভিসটা হোক, আপনি ইতিমধ্যে অর্জন করেছেন, এবং সেই কারণে আপনার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই, কিন্তু আপনাকে অর্থ তাকে পরিশোধ করতে হবে, যেহেতু আপনি ইতিমধ্যে অর্জন করে ফেলেছেন। অথবা যদি আপনার সরাসরি সাথে সাথেই অর্থ পরিশোধ করে দেন, তাহলে কিন্তু আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে গেছে। এই কারণে ঘটনা এবং লেনদেন, ঘটনার মধ্যে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন নাই, লেনদেনের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন আছে, অথবা শর্ত তৈরি হবে। এরপরে হচ্ছে ডেবিট ভার্সেস ক্রেডিট। এখানে ডেবিট ভার্সেস ক্রেডিট, এই ক্ষেত্রে আপনাকে, এটা একটু কঠিন বিষয় মনে হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এটা মোটেও কঠিন কোনো বিষয় না। এটা আপনার কম্পালসারি কোনো সাইড না যে একজন ব্যক্তি সে সবসময় ডেবিট হিসেবেই চিহ্নিত, সরি ব্যক্তি না, একটা হিসাব সবসময় ডেবিট হিসেবেই চিহ্নিত হবে, আবার অন্য আরেকটা হিসাব সবসময় ক্রেডিট হিসেবেই চিহ্নিত হবে, তাকে ক্রেডিট হিসেবেই বিবেচনা করা হবে। ব্যাপারটা এরকম না। তাহলে প্রশ্ন হতে পারে যে তাহলে বিষয়টা আমরা কিভাবে বুঝবো। আপনি একজন মানুষকে যখন দেখবেন, সে যখন হাসে, তখন আপনি বলবেন যে সে হাসি মুখ। আবার একজন মানুষ যখন কাঁদে, তখন আপনি বলবেন যে সে তার কান্না মুখ। ঠিক একই রকম, যেহেতু লোকটার ওই অবস্থার পরিবর্তন হয়ে হাসি হাসি হলো, আপনি তখন তার নাম দিলেন হাসি মুখ, মানে তাকে সেই হিসেবে অ্যাডজেক্টিভ দিলেন। আবার যখন তার কান্না কান্না মুখ হলো, তখন তার নাম, তাকে আপনি অ্যাডজেক্টিভ দিলেন যে সে এখন কান্না কান্না মুখ। ঠিক একই রকম হিসাব বিজ্ঞানের হিসাবগুলার নেচার যখন ডেবিটের মতো হবে, তখন আপনি তাকে ডেবিট বলবেন। আবার ওই একই হিসাব যখন ক্রেডিট নেচারের হবে, তখন তাকে ক্রেডিট বলবেন। এখন বুঝবো কিভাবে যে কোন চরিত্র ঘটলে ক্রেডিট হবে আর কোন চরিত্র ঘটলে ডেবিট হবে? তো এইটা
আপনার একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে, হিসাব বিজ্ঞানের সমীকরণ। তো আজকের এই ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের সমীকরণে যদি যেতে চাই তাহলে বিষয়টা অনেক ডিফিকাল্ট হবে এবং সময় শেষ করা যাবে না। তো এই কারণে হিসাব বিজ্ঞানের সমীকরণ থেকে বুঝাইতে পারলে বেশি ভালো হতো, কিন্তু ওইদিকে না গিয়ে আমরা সহজভাবে কিছু ফর্মুলা বলার চেষ্টা করি, যাতে করে আপনার মোটামুটি ডেবিট ক্রেডিটটা বুঝে ফেলতে পারেন। প্রথম হচ্ছে, আপনি 4টা শব্দ একটু খাতায় লিখে নেন। একটা হচ্ছে আয় এবং দায়, একসাথে লিখেন, আয় এবং দায়। আর আরেকটা হচ্ছে ব্যয় এবং সম্পদ। প্রথমে লেখেন ব্যয় এবং সম্পদ, তার নিচে লেখেন আয় এবং দায়। আবারও বলছি, প্রথমে লেখেন ব্যয় এবং সম্পদ, নিচে লেখেন আয় এবং দায়। এবারে ব্যয় এবং সম্পদের সামনে সমান চিহ্ন দিয়ে লেখেন ডেবিট, এবং আয় এবং দায়ের সামনে সমান চিহ্ন দিয়ে লেখেন ক্রেডিট। এইটুকু বললাম। এখন তার মানে কি সব সময় ব্যয় ডেবিট, সব সময় সম্পদ ডেবিট, সব সময় আয় ক্রেডিট, সব সময় দায় ক্রেডিট? ব্যাপারটা সেটা না। ধরেন আমি কি বলেছি এইমাত্র, ব্যয়টা ডেবিট, সম্পদ ডেবিট। এইটা হচ্ছে তার নর্মাল নেচার, স্বাভাবিক নেচার। ধরেন একজন লোক স্বাভাবিকভাবে সবসময় হাসি হাসি মুখ থাকে, নর্মালি তাকে কখনোই দেখা যায় না যে সে কান্না করতেছে বা কান্না মুখ আছে, তাহলে আমরা তার স্বাভাবিক নেচার ধরে নিতে পারি সে হাসি মুখ। আবার একজন লোক ধরেন যে সারাক্ষণই গোমরা মুখে থাকে, রাগান্বিত মুখে থাকে, তাকে স্বাভাবিক ভাবে কখনো দেখাই যায় না, তাহলে আপনি কি ভাববেন যে তার স্বাভাবিক নেচার হচ্ছে রাগান্বিত মুখ? তো ব্যাপারটা ওইরকম যে আয় এবং দায় এর স্বাভাবিক নেচার হচ্ছে ক্রেডিট, আর ব্যয় এবং সম্পদ এর স্বাভাবিক নেচার হচ্ছে ডেবিট। এখন তাহলে কখন অস্বাভাবিক নেচার হবে? যখন উল্টো ব্যাপারটা ঘটবে। তো ধরেন আপনি ব্যয় করলেন, কিভাবে ব্যয় করলেন? পণ্য কিনলেন। কিছুক্ষণ আগে আমরা যে উদাহরণটা দিলাম যে আপনি আপনার ব্যবসায়ের জন্য পণ্য কিনলেন, তো আমরা কি বলেছি? ব্যয়ের স্বাভাবিক নেচার হচ্ছে ডেবিট। তো পণ্য আপনি কিনলেন, তো ব্যয় হলো, তার মানে এটা একটা ডেবিট হিসাব। এখন এই একই জিনিস আবার ক্রেডিটও হবে। কখন হবে? যখন উল্টো ঘটনাটা ঘটবে। এই পণ্য যদি আপনি ফেরত দেন, তাহলে যখন পণ্য কিনেছিলেন তখন পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, অথবা ইনভেন্টরি হিসাব ডেবিট, বাংলায় মজুদ পণ্য হিসাব ডেবিট। আবার যখন আপনি এই পণ্যটা ফেরত দিবেন, যে কোনো কারণেই হোক, আপনি, মূল বিষয় হচ্ছে ফেরত দেওয়া, আপনি যখন ফেরত দিবেন তখন উল্টো হবে, ক্রয় হিসাব তখন ক্রেডিট হবে, অথবা মজুদ পণ্য হিসাব ক্রেডিট হবে, আর অপোজিটে আপনার দেনার পরিমাণ কমে যাবে। এর আগে ধরেন আপনি বাকিতে কিনেছিলেন, এখানে মনে করেন আমাদের এখানে একটু আগে আমরা খোরশেদ আলম সাহেবের সাথে আমরা কথা বললাম। মনে করেন খোরশেদ আলম সাহেব হচ্ছে এই পণ্যর সরবরাহকারী, আর এখানে সাখাওয়াত তুষার উনি হচ্ছে ব্যবসায়ী, উনি খোরশেদ আলমের কাছ থেকে পণ্যটা কিনলেন। তো খোরশেদ আলম সাপ্লায়ার, সাখাওয়াত হোসেন ক্রেতা। উনি আবার জনগণের কাছে বিক্রি করবেন, সাখাওয়াত তুষার, দুঃখিত। তো খোরশেদ আলম হিসাব ক্রেডিট, মানে হচ্ছে উনি দেনাদার হিসেবে, পাওনাদার হিসেবে খোরশেদ আলম ক্রেডিট হবে, আর মজুদ পণ্য বা ক্রয় হিসাব ডেবিট হতো। যখন আপনি আবার পণ্যটা ফেরত দিলেন, তাহলে স্বাভাবিকভাবে কি হবে? আপনার দায়টা কমে গেল, দেনা কমে গেল। তখন আপনি কি করবেন? উল্টো করে দিবেন। আগে যেটা ডেবিট ছিল ওইটাকে এখন ক্রেডিট করবেন, আর যেটা আগে ক্রেডিট ছিল সেটাকে ডেবিট করবেন। তাহলে কি ছিল? আগে মজুদ পণ্য বা ক্রয় হিসাব ডেবিট ছিল, এখন সেটা ক্রেডিট হয়ে যাবে। আর খোরশেদ আলম সাহেব আগে যেহেতু ধরেন ফর এক্সাম্পল 10,000 টাকা পেতেন, এখন যেহেতু 1,000 টাকার, ফর এক্সাম্পল 1,000 টাকার পণ্য ফেরত দেওয়া হলো উদাহরণস্বরূপ, তাহলে উনি 1,000 টাকা এখন ফেরত পাবে, মানে কম পাবে। এই জন্য ওনাকে আবার 1,000 টাকা ক্রেডিট করে দেওয়া হলো। আশা করি ডেবিট ক্রেডিট মোটামুটি কিছুটা আইডিয়া পেয়েছেন। তারপরে হচ্ছে ক্যাপিটাল ইনকাম বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। এটার ইংরেজি বাংলা নাম হচ্ছে মূলধনী আয়, মূলধনী ব্যয়। মূলধনী আয় হচ্ছে
সেই সমস্ত বিষয় যে বিষয়গুলা আপনার দীর্ঘমেয়াদে আপনার প্রতিষ্ঠানে সার্ভ করে। দীর্ঘমেয়াদে মূলধনে প্রথমে বুঝতে হবে মূলধনী আয় পরে, প্রথমে বুঝতে হবে মূলধনী নেচার কোনটা, ক্যাপিটাল নেচার, তারপর সেই নেচারের আয় অথবা ব্যয়। তো মূলধনী বৈশিষ্ট্যের হিসাবগুলো হলো যেগুলো আপনার ব্যবসায় রেগুলার বিক্রি হয় না, এগুলো বছরের পর বছর আপনার প্রতিষ্ঠানে ব্যবহার হয়। যেমন আপনার প্রতিষ্ঠানের কোনো গাড়ি, আপনার প্রতিষ্ঠানের কোনো মেশিন, অথবা আপনাদের বিজনেসের বিল্ডিং, এটা বছরের পর বছর ব্যবহার হয় এবং সে ইনকাম তৈরিতে সহায়তা করে দীর্ঘমেয়াদে। তো যেগুলো রেগুলার বিজনেসের বিষয় না, দীর্ঘমেয়াদে আপনার ব্যবসায় মুনাফা তৈরিতে সহায়তা করে যাচ্ছে কমপক্ষে 1 বছরের বেশি সময়, তাহলে সেইটা হচ্ছে মূলধনী নেচার, ইংরেজিতে ক্যাপিটাল নেচার। এখন এই ক্যাপিটাল নেচারের কোনো বিষয় আপনি যখন পারচেজ করবেন তখন সেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আবার সেই পারচেজ করা অ্যাসেটটা যখন আপনি এক সময় গিয়ে বিক্রি করে দিলেন তখন সেটা হবে ক্যাপিটাল ইনকাম, মূলধনী আয়। মূলধনী প্রফিট কিন্তু বলি নাই, প্রফিট ভিন্ন জিনিস, মূলধনী আয়। আচ্ছা, ঠিক একই রকম রেভিনিউ ইনকাম, রেভিনিউ এক্সপেন্ডিচার, এইটা হচ্ছে আপনার ব্যবসায়ের রেগুলার বিজনেস যেগুলো, সেটা হচ্ছে রেভিনিউ ইনকাম বা রেভিনিউ এক্সপেন্স। যেমন একটু আগে আমরা উদাহরণ দিয়েছি, পণ্য কিনে আনলেন, এটা তো আপনি বিক্রি করার জন্য কিনে নিয়ে আসছেন, এটা তো কোম্পানিতে ব্যবহার করার জন্য কেনেন নাই। তাহলে এই যে পণ্যটা বিক্রি করার জন্য কিনে নিয়ে আসলেন, অর্থাৎ এই প্রোডাক্ট বিক্রি করাই হচ্ছে আপনার রেগুলার বিজনেস অপারেশন। তো এই প্রোডাক্টটাই হচ্ছে আপনি যখন কিনবার জন্য টাকা খরচ করবেন তখন সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, বাংলায় হবে মুনাফা জাতীয় ব্যয়। আবার আপনি যখন এই প্রোডাক্টটা বিক্রি করবেন, বিক্রি করতে করে আপনি যখন টাকা পাবেন তখন সেটা হবে মুনাফা জাতীয় আয়। আবার একইভাবে ধরেন আপনি বেতন দিচ্ছেন, গ্যারেজ ভাড়া দিচ্ছেন, অথবা বাড়ি ভাড়া দিচ্ছেন, অন্যান্য ইউটিলিটি এক্সপেন্স দিচ্ছেন, এগুলাও মুনাফা জাতীয় ব্যয়। যদি কোনো কোশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করে কোশ্চেন করবেন, যদি না বুঝেন আমি পরবর্তী টপিকে চলে যাচ্ছি। এখানে দেখেন আমরা এতক্ষণ আমরা যে আলোচনা করেছি সেই আলোচনার ভিত্তিতে আপনাদের এই প্রশ্নের উত্তরগুলি পারা উচিত। আচ্ছা, প্রথমে হচ্ছে 1 নম্বর, 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো। বলতে হবে যে এগুলোর মধ্যে কোনটা লেনদেন আর কোনটা লেনদেন না। এটা হচ্ছে আপনাদের একটু আগে আমার আলোচনা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এই অংশটাও আপনারা এখন পারবেন। প্রথম হচ্ছে 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসায় আরম্ভ করা হলো, তাহলে অবশ্যই এখানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অতএব এটা লেনদেন। নগদে 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো, স্পষ্টই দেখা যাচ্ছে 15,000 টাকা চলে গেছে, 15,000 টাকার পণ্য আসছে, তাহলে এটাও লেনদেন। 3 নম্বর, একজন প্রদেয় হিসাবকে 10,000 টাকা পরিশোধ। প্রদেয় হিসাব মানে হচ্ছে যাকে টাকা দিতে হতো এমন কাউকে 10,000 টাকা পরিশোধ করা হয়েছে, অর্থাৎ সে কোনোভাবে টাকা পেত, হয় পণ্য ক্রয় করার মাধ্যমে অথবা তার কাছ থেকে আমরা কোনো অ্যাসেট কিনেছিলাম, তাকে এখন সেই টাকা পরিশোধ করা হলো, তাহলে এটাও একটা লেনদেন। 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। 4 নম্বর, আপনি পণ্য ক্রয় করবেন এই জন্য ফরমায়েশ প্রদান করেছেন। এটা কোনো লেনদেন না কোনো স্যার। আচ্ছা, 8,000 টাকার পণ্য ক্রয় করবেন, এটা কোনো লেনদেন না, কারণ এখানে কোনো অর্থের পরিবর্তন হয় নাই, অথবা অর্থের পরিবর্তন হবে সেই রকম কোনো ম্যান্ডেটরি রিজনও তৈরি হয় নাই। না স্যার, তারপরে 5 নম্বর, বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। এটা লেনদেন লেনদেন। স্পষ্টই দেখা যাচ্ছে যে টাকার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, অতএব লেনদেন। 6 নম্বর, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ। ঠিক আছে, এটাও লেনদেন স্যার, যেহেতু হবে, মানে যেহেতু আমাদেরকে পেমেন্ট করতে হবে।
আচ্ছা, এইটা আপনাদেরকে কনফিউজ করবার জন্য এই প্রশ্নটা করা হয়েছে। এটা আসলে লেনদেন হবে না। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনি সার্ভিসটা অর্জন করেছেন কিনা, অর্জন করার বিষয়টা এখানে ক্লিয়ারলি বুঝতে হবে। আপনি তাকে নিয়োগ দিয়েছেন, তো নিয়োগ দিয়েছেন, সে যদি জয়েন না করে তাহলে কি আপনি তাকে বেতন দিবেন? না স্যার, না স্যার, ঠিক আছে। তাহলে তো বেতন দিবেন না। তো তাকে নিয়োগ দিয়েছেন, তাকে কাজে যুক্ত হতে হবে। তারপর সে কাজে যুক্ত হয়ে আপনাকে সার্ভিস দিবে। আপনি তার কাছ থেকে সার্ভিসটা অর্জন যখন হয়ে যাবে, তখন কিন্তু আপনি দায়বদ্ধ হয়ে যাবেন তাকে তার পারিশ্রমিক দেওয়ার। কিন্তু এখন কি আপনি তার কাছে এইরকম কোনো সার্ভিস আপনি অর্জন করেছেন? না কিন্তু। আপনি তাকে শুধু নিয়োগ দিয়েছেন। এমন হতে পারে সে জয়েনই করে নাই। তো এইখানে আপনি নোটে লিখে দিবেন যে যেহেতু তাকে শুধু নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু সে এখনো কাজ শুরু করে নাই এবং তার কাছ থেকে কোনো সেবাও আমরা এখনো অর্জন করি নাই, এই কারণে এটা লেনদেন না। এটা ওই ফরমায়েশের মতোই। ৭ নম্বর, ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক ৩,০০০ টাকা উত্তোলন করেছেন। ব্যবসা থেকে যেহেতু উত্তোলন করেছে তাহলে এটা লেনদেন, ব্যবসায়ের টাকা কমে গেছে। আমরা চিন্তা করব ব্যবসায়ের, কারণ এখানে প্রথমেই বলেছে যে সোহেল এন্টারপ্রাইজ, অর্থাৎ ওই এন্টারপ্রাইজের জায়গা থেকে আমরা চিন্তা করব। তারপরে হচ্ছে মালিকের ব্যক্তিগত অর্থ হচ্ছে ৫০০ টাকা চুরি। মালিকের ব্যক্তিগত পকেট থেকে ৫০০ টাকা চুরি হলে সেটা ডেবিট। ব্যবসায়িক লেনদেন না স্যার, ব্যবসায়িক লেনদেন হবে না, ব্যবসায়ের তো কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় না স্যার। অতএব এটা লেনদেন না। ৯ নম্বর, হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে ১০,০০০ টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করা হলো। হাশেম ব্রাদার্স ইভেন্ট। হতে লেনদেন স্যার, এটা এটাও লেনদেন। লেনদেন, এটাও লেনদেন হবে না। কেন লেনদেন হবে না আমি বলি আপনাদেরকে। হাশেম ব্রাদার্স সেটা একটা প্রতিষ্ঠান, তার কাছে প্রতি মাসে ১০,০০০ টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করছেন। আপনি পণ্য ক্রয় করবেন এইটা তার কাছে বলেছেন, আপনি কি পণ্যটা নিয়ে আসছেন? আনেন নাই কিন্তু। না আপনি স্যার। পণ্যটা কিনবার জন্য তার সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছেন। এখন আপনি যখন সময় হলো তখন আপনি বললেন, না ভাই আমার তো এই মাসে খুব ভালো সেল হচ্ছে, আমাকে এই মাসে ১৫,০০০ টাকার পণ্য দেন। তো বিক্রেতা হিসেবে হাশেম ব্রাদার্স কি আপনাকে দিবে না? অবশ্যই দিবে। তো আপনি এই ক্ষেত্রে পণ্য ক্রয় করবার জন্য চুক্তি করছেন, পণ্যটা তো ক্রয় করেন নাই। যখন আপনি পণ্যটা অর্জন করে ফেলবেন তখন আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হবে, অথবা টাকা দেন অথবা না দেন। আপনি ধরেন এই যে খোরশেদ সাহেব এবং সাখাওয়াত সাহেব, ওনারা একজন আরেকজনের সাথে চুক্তি করলো যে আমার যেহেতু মোবাইল বিক্রি করার বিজনেস, আগামী মাসে আপনি আমাকে ১০,০০০ মোবাইল সেট দিবেন। চুক্তি করলেন, আপনি তো মোবাইলটা এখনো আনেন নাই এবং তাকে আপনি অ্যাডভান্সও করেন নাই। যদি আপনি চুক্তি করার সাথে সাথে অ্যাডভান্সও দিয়ে দেন যে আপনার পণ্য আপনি পেয়ে যাবেন, আপনি অ্যাডভান্স করলেন, তখন সেটা লেনদেন হয়ে যাবে। এইটা হচ্ছে ওই যে ফরমাশ দেওয়ার মতো এই ব্যাপারটা। আপনি ৭,০০০ ওই যে কোথায় যে ৮,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, এখানেও ব্যাপারটা তাই। হাশেম ব্রাদার্সের নিকট হতে প্রতি মাসে ১০,০০০ টাকার পণ্য ক্রয়ের চুক্তি সম্পাদন। যখন আপনি পণ্যটা সংগ্রহ করে ফেলবেন, মানে আপনার পণ্যটা অর্জন করে ফেলবেন, তখন আপনি টাকা দেন অথবা না দেন, তখন সেটা লেনদেন হবে। আর যদি আপনি টাকা দিয়ে দেন, পণ্য আনেন নাই, তখনও সেটা লেনদেন। অথবা আপনি টাকা দিয়ে পণ্য এনেছেন, তখনও লেনদেন। কিন্তু চুক্তি করলেই সেটা লেনদেন হবে না। আপনি যখন পণ্যটা আনবেন, আপনার যখন এটা অর্জন হবে, তখন লেনদেন। বিষয়টা মনে রাখবেন একটা শব্দ, যে কখন অর্জন হচ্ছে, অর্জন হওয়ার আগ পর্যন্ত সেটাকে লেনদেন বলতে পারবেন না। ১০ নম্বর হচ্ছে ১০,০০০ টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয়। আপনি ধারে পণ্য বিক্রি করছেন কিন্তু পণ্য তো চলে গেছে, অতএব এটাও লেনদেন, কারণ তার কাছ থেকে আপনি ১০,০০০ টাকার পণ্য পাওয়ার জন্য দাবিদার হয়ে গেছেন, মানে ১০,০০০ টাকা পাওয়ার জন্য।
আচ্ছা, তো এই 10টা বিষয় কোনটা লেনদেন কোনটা লেনদেন না, এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। আমরা পরবর্তী অংশে চলে যাব। কোনো প্রশ্ন আছে কি এই অংশে? মিস্টার এমডি ওমর ফারুক, আপনার কোনো প্রশ্ন আছে এই অংশে? আচ্ছা, মিস্টার ওমর ফারুক বোধহয় জয়েন করে আমাদের সাথে নাই, উনি বোধহয় চলে গেছে। আমরা এখন এই কয়েকটা কোশ্চেন করে তারপরে আমরা আহ, অন্য আলোচনায় যাব। আচ্ছা, এই অংশে আমরা একটু পরীক্ষা নিয়ে নিই। আপনাদেরকে একটু একটা লিঙ্ক দিচ্ছি, আপনারা একটু পরীক্ষা দিবেন। এই পরীক্ষা দিতে গেলে আপনাদের এই অংশে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা লিঙ্কটা পেলেন কিনা একটু জানাবেন। জি দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আপনাদের এই মিটিং এর লিঙ্ক পেয়েছেন, এই মক টেস্টের লিঙ্ক দেখেন তো। আমরা যেখানে ক্লাস করছি সেখানে এই লিঙ্কটা দেওয়া হয়েছে, পরীক্ষা দেওয়ার লিঙ্ক। এতক্ষণ আপনারা যে আলোচনা করেছেন সেই আলোচনার বেসিস, মানে যে আলোচনা শুনেছেন সেটার বেসিসে কিছু প্রশ্নের উত্তর আপনারা আশা করি পারবেন। যদি লিঙ্ক পেয়ে না থাকেন তাহলে জানাবেন। আমরা এখন থেকে 5 মিনিট এই পরীক্ষাটা দিব। ঢুকতে পারতেছি না তো স্যার। ঢুকতেই পারতেছেন না? তাহলে এই লিঙ্কটা আমি আপনাদেরকে ইসেতে দিচ্ছি, আপনাদের হোয়াটসঅ্যাপে দিচ্ছি। অনেক সময় এখানে ঢুকতে অসুবিধা হয়, আমি আপনাদেরকে সেম লিঙ্কটাই আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। আপনারা যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন এখানে আপনারা সবাই আছেন না, এই ক্লাসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ? জি স্যার আছে স্যার। জি আছে ঠিক, স্যার। হ্যাঁ, এই আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই এই মক টেস্টের লিঙ্কটা দিয়েছে, আপনারা সেখানে আপনাদের এই লিঙ্কটা পাবেন, ওখান থেকে আপনারা সহজে ঢুকতে পারবেন। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আপনারা পরীক্ষাটা দেন। আমরা এইটার জন্য 5 মিনিট সময় নেব, এর বেশি সময় আমরা নিব না। 5 মিনিটের মধ্যে আমরা পরীক্ষাটা দিয়ে শেষ করব। আর এখানে আমাদের কয়েকটি কোর্সের কথাও বলা আছে, আপনারা যদি সেই কোর্সে যুক্ত হতে চান অথবা না চান, এটা শুধুমাত্র আপনার সম্মতি। যদি আপনাদের মনে হয় ওই কোর্সে আপনারা জয়েন করবেন, আপনারা সম্মতি দিবেন, অথবা আপনারা না হলে অসম্মতি দিবেন। কিন্তু এই ক্লাসে আছেন এই জন্য লজ্জা করে আপনি এই সম্মতি দিবেন, এটার কোনো দরকার নেই। এটা ফ্রি ফর অল। আপনারা কি লিঙ্কে ঢুকতে পেরেছেন?
আমরা কাউন্টডাউন দিই, কাউন্টডাউন শেষ করে আমরা আবার ক্লাসে ফিরে আসবো। এখন থেকে ইতিমধ্যে তো 2-3 মিনিট গেছে, আমরা আরো 3 মিনিট সময় এটার জন্য বরাদ্দ করছি। 3 মিনিট পরে আমরা আবার মূল ক্লাসে ফিরে আসবো। আমরা কাউন্টডাউন শুরু করে দিলাম 3 মিনিটের। এই 3 মিনিট পরে আমরা আবার পরবর্তী লেকচারে ফিরে যাব। এর মধ্যে আপনারা কাইন্ডলি পরীক্ষাটা দেওয়া শেষ করেন। এই পরীক্ষার লিংক আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং এই গুগল মিটের ইনবক্সে দেওয়া হয়েছে। কেউ সাবমিট করেছেন প্রশ্ন? আর 1.5 মিনিট আছে, 1.5 মিনিট পরে আমাদের এই পরীক্ষার সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, স্যার প্রশ্নটা আর কি দেখাইলে ভালো হয়। প্রশ্নটা তো হচ্ছে আপনাদের ফর্মেই দেওয়া আছে। আপনারা আবারও লিঙ্কে ঢুকে আবারও প্রশ্নটা দেখতে পাবেন, কোনো অসুবিধা নাই। আপনি তো একবার পরীক্ষা যদি দিয়ে থাকেন, পরবর্তীবার আর সাবমিট করবেন না, আপনি প্রশ্নটা দেখবেন। আর আপনি কত নম্বর পেলেন এইটা আপনি এই সাবমিট করার সাথে সাথেই আপনি উত্তরটা দেখতে পাবেন। আচ্ছা, আমরা তাহলে প্রশ্নের উত্তর শেষ করে আমরা আবার আমাদের পূর্ববর্তী স্লাইডে ফিরে যাচ্ছি। আমরা এখন পরীক্ষা শেষ করলাম, কিন্তু আপনারা কি সবাই প্রশ্ন সাবমিট করেছেন? দেখতে পাচ্ছি বেশ কয়েকজন আছে। করেছি স্যার। আচ্ছা, যদি কারো সাবমিট করা এখনো বাকি থাকে আপনারা সাবমিট করবেন আপনার প্রশ্নের উত্তর দিয়ে। আমরা আবার আমাদের ক্লাসে ফিরে আসি। আচ্ছা, এখানে দেখেন আমাদের দ্বিতীয় অঙ্ক, মোট মুনাফা মানে কি? মোট মুনাফা, প্রথম অপশন হচ্ছে বিক্রয় এবং বিক্রিত পণ্যের ব্যয়ের পার্থক্য। দ্বিতীয় হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় বা প্রারম্ভিক মজুদের যোগফল। তৃতীয় হচ্ছে বিক্রয় হতে ক্রয়ের পার্থক্য। চতুর্থ হচ্ছে নিট মুনাফা হতে ব্যয়ের পার্থক্য। মোট মুনাফা কোনটা? বিক্রয়, আমি দুইটা বাদ দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য, 2 এবং 4 বিক্রয় হচ্ছে ক্রয়ের পার্থক্য।
বিক্রয় হতে সি ক্রয়ের ক্রয়ের পার্থক্য। সি। ঠিক আছে, আপনার উত্তর সঠিক। বিক্রয় হতে ক্রয়ের পার্থক্য, এটাই হচ্ছে মোট মুনাফা। তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি লাভ লোকসান হিসেবে বিবেচনা করা হয়? অফিস লাভ ভাড়া লোকসান হিসেবে বিবেচনা করা হবে অফিস ভাড়া। আপনার উত্তর সঠিক। বাকিগুলো সব ক্রয় বিক্রয় হিসেবে বিবেচনা করা হবে। 3 নম্বর হচ্ছে একটি ফার্ম 16 লক্ষ টাকা একটি মেশিন ক্রয় করে। মেশিনটির সম্ভাব্য আয়ুষ্কাল 5 বছর এবং উক্ত আয়ুষ্কাল শেষে মেশিনটির সম্ভাব্য বিক্রয় মূল্য 1 লক্ষ টাকা। স্ট্রেট লাইন মেথড অনুসারে মেশিনটির বার্ষিক অবচয়ের পরিমাণ কত? এখানে যেটা হবে, আপনার মেশিনের ক্রয় মূল্য 16 লাখ, বিক্রয় মূল্য 1 লাখ, তাহলে 1 লাখ বাদ দিবেন, 15 লক্ষ হলো, সেটাকে 5 দিয়ে ভাগ করবেন, তাহলে কত হলো? 3 লক্ষ। 3 লক্ষ। দেখেন তো 3 3 লক্ষ লক্ষ। কোন উত্তর? অবচয় 3 লক্ষ হবে। অবশ্যই হবে 3 লক্ষ। এরপরে হচ্ছে একটি মেশিন এর ক্রয় মূল্য 3,20,000 টাকা। উক্ত মেশিনের উপর 25% হারে রিডিউসিং ব্যালেন্স মেথডে অবচয় ধার্য করা হলো। 2 বছর পর উক্ত মেশিনের অবচিত মূল্য বুক ভ্যালু কত হবে? তো প্রথম বছর 25% বাদ দেন, 3,20,000 এর উপরে 25% বাদ দিলে কত হয়? 80,000 টাকা। জি স্যার। 80,000, 3,20,000 থেকে 80,000 বাদ দিলে কত থাকে? 2,40,000 টাকা। 2,40,000 টাকার উপরে আবার 25% বাদ দেন, তাহলে কত হয়? 2,40,000 টাকার উপরে আবার 25% যদি বাদ দেন তাহলে কত হয়? 60,000। 60,000। তো 2,40,000 থেকে 60,000 বাদ দিলে 1,40,000 স্যার। 40 থেকে 60,000 বাদ দিলে 1,80,000 হওয়ার কথা না? 2,40,000 থেকে 60,000 বললেন, আপনার 60,000 এর হিসাব ঠিক আছে। তো 2,40,000 থেকে 60,000 বাদ দিলে 1,80,000 হবে। তাহলে 2 বছর পরে ওই মেশিনের অবচিত মূল্য বা বুক ভ্যালু হবে 1,80,000 টাকা। তারপর পণ্য বিক্রয়যোগ্য অবস্থায় রূপান্তরের জন্য যে ব্যয় নির্বাহ করা হয় তা নিম্নের কোন হিসাবে চার্জ করতে হবে? ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব, উদ্ধৃতপত্র, নাকি উপরের কোনোটাই না? এটা হচ্ছে লাভ লোকসান হিসাবে। অপশন 3 লাভ লোকসান হিসাব বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তারপরে 4 নম্বর নেট লাভের পরিমাণ নির্ণয় করা হয় কোন অংশে? ক্রয় বিক্রয় হিসাবে নাকি লাভ লোকসান হিসাবে? বাকি দুইটা বাদ দিয়ে দিলাম, ওই দুইটা হবে না। রেওয়ামিল উদ্ধৃতপত্র বাদ, ছোট করে দিলাম। ক্রয় বিক্রয় হিসাব না লাভ ক্ষতি হিসাব? নেট লাভের পরিমাণ নির্ণয় করা হয় লাভ লোকসান হিসাবে বা লাভ ক্ষতি হিসাবে। তারপর 6 নম্বর নিম্নের কোনটি ব্যবসায়ের বিক্রয় হিসাবে বিবেচিত হয় না? নিম্নের কোনটি ব্যবসায়ের বিক্রয় হিসাবে বিবেচিত হয় না? অফিসের আসবাবপত্র বিক্রয়, বাকিতে মাল বিক্রয়, নগদে মাল বিক্রয়, যে সকল পণ্য ইতিপূর্বে ক্রয়ের অন্তর্ভুক্ত ছিল সে সকল পণ্য। অফিসের অফিসের আসবাবপত্র আসবাবপত্র স্যার। বিক্রয় অফিসের দুইজন আসবাবপত্র। অ্যান্সার, খোরশেদ আলম বলেছেন অফিসের আসবাবপত্র বিক্রয়। আরেকজন বলতে চেয়েছিলেন, বলেন। অফিসের আসবাবপত্র বিক্রয় স্যার। আচ্ছা, আপনাদের দুইজনের উত্তরই সঠিক। তারপরে জ নম্বর নিম্নের কোনটি সঠিক নয়? এইটা হচ্ছে আপনার, আমরা যে বলেছিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন, এইটা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটি উদাহরণ। সম্পদ সমান সমান দায় এবং মূলধনের সমান হবে, মানে দায় এবং মূলধন যোগ করলে যা হবে সম্পদ তা হবে। ধরেন সম্পদ হচ্ছে 100 টাকা, দায় যদি হয় 40 টাকা তাহলে মূলধন হবে 60 টাকা। যদি দায় হয় 50 টাকা তাহলে মূলধন হবে 50 টাকা। দুইটা মিলে 100 টাকা, ওই 100 টাকা হবে সম্পদ। তো এখন এইটার আমরা ফর্মুলাটা আপনাদেরকে বলে দিলাম, আপনারা স্ক্রিনে দেখে আপনারা বলবেন যে কোন উত্তরটা সঠিক না। মানে এখানে 3টা উত্তর সঠিক, একটা উত্তর ভুল। যেই উত্তরটা ভুল সেটাই এই প্রশ্নের উত্তর। B2 স্যার। উত্তর হচ্ছে B2। 8,20,000 আর 1,15,000, তার মানে 9,35,000, কিন্তু সম্পদ হচ্ছে 9,55,000। তার মানে এইটা ভুল, এবং জানতে চাইছে সঠিক না, তার মানে ভুলটাই উত্তর। নিম্নের কোনটি দায়? যন্ত্রপাতি, মোটর গাড়ি,
পণ্য ক্রয়ের জন্য পাওনাদার, হাতে নগদ। যন্ত্রপাতি নাকি মোটর গাড়ি নাকি হাতে নগদ? এটা পণ্য কিন্তু ক্রয়ের সহজ। জন্য পাওনাদার 2। পণ্য ক্রয়ের জন্য পাওনাদার, রাইট। তারপর হচ্ছে নিম্নের কোনটি সম্পদ নয়? নিম্নের কোনটি সম্পদ নয়? দালান কোঠা, হাতে নগদ, দেনাদার, মিসেস জাহানের নিকট হতে গৃহীত পণ্য। কোনটা সম্পদ না? দেনাদার। দেনাদার সম্পদ না, এটা দায়। তারপরে কিন্তু দেনাদার তো সম্পদ, আপনি তার কাছ থেকে টাকা মিসেস পান। জাহানের নিকট হতে গৃহীত ঋণ। ইয়েস, এইটা ঠিক আছে। মিসেস জাহানের নিকট থেকে গৃহীত ঋণ, এটা তো সহজ, বলেই দিয়েছে ঋণ। ঋণ তো কিভাবে সম্পদ হয়? অতএব এটা সম্পদ না। আচ্ছা, এইবারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের নাম ডেবিট ক্রেডিট পাঠশালা। আহ, আজকে আমরা আমাদের আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আপনারা, যদি আপনাদের মনে হয় যে আমাদের ক্লাস আজকে আপনারা উপকৃত হয়েছেন, আপনাদের কাজে লেগেছে, আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে এই ক্লাসের মেন্টর হিসেবে আমার লেকচার কেমন ছিল, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা, এবং এই ক্লাসে যুক্ত হয়ে আপনি যে আশা নিয়ে যুক্ত হয়েছিলেন তার মিনিমাম উদ্দেশ্য পূরণ হয়েছে কিনা, সেক্ষেত্রে আপনি আমাদের পেজে গিয়ে রিকমেন্ডেশনে গিয়ে আপনার মন্তব্য দিবেন। যদি ভালো হয় ইয়েস লিখে আপনার মন্তব্য লিখবেন, যদি ভালো না হয় তাহলে নো লিখে আপনার মন্তব্য লিখবেন যে কেন নো। এইবারে পরীক্ষায় আপনারা এখানে বেশিরভাগই হচ্ছেন আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন, আইটিপির পরীক্ষায়। আপনারা জানেন আপনাদের পরীক্ষাটা হবে 3 ঘন্টা ব্যাপী এবং নম্বর হচ্ছে 80 নম্বর। তো এইটাকে আমি ভাগ করে দিয়েছি 160 প্লাস 20, মানে হচ্ছে 1 নম্বরের জন্য 2 মিনিট। 20 মিনিট আপনার এমনিতেই বিভিন্নভাবে খরচ হয়ে যাবে। তো আপনি পরীক্ষায় টাইম বাজেট করবেন, যদি প্রশ্নের নম্বর হয় 1, আপনার হাতে সময় হচ্ছে 2 মিনিট। যদি প্রশ্নের নম্বর হয় 10, তাহলে আপনার জন্য সময়ের বাজেট হচ্ছে 20 মিনিট। এর মধ্যে আপনি ওই প্রশ্নের উত্তর অর্থাৎ 20 মিনিটের মধ্যে লিখে শেষ করতে হবে। আচ্ছা, আর পরীক্ষার হলে 30 মিনিট আগে অবশ্যই পৌঁছাবেন। এটার কারণ হচ্ছে যে আপনার পরীক্ষার খাতাটা দেওয়া হবে সেই খাতায় কিছু নির্দেশনা দেওয়া থাকে, এই নির্দেশনাগুলো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন। পরীক্ষার কি ডেট দিয়েছে স্যার? না, এখনো ডেট দেয় নাই, সার্কুলার হয় নাই। তো আশা করা যায় যে ঈদের পরে দিয়ে দিতে পারে, কারণ যেহেতু বার কাউন্সিলের পরীক্ষার সার্কুলার দিয়ে দিয়েছে কবে পরীক্ষা হবে, এটাও দেওয়ার সম্ভাবনা আছে। তবে ডিপেন্ড করবে হচ্ছে আপনার বোর্ডের উপরে, পর একাডেমির উপরে। আচ্ছা, তো আমরা এই আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে এসে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, তারপরে আমরা আমাদের আজকের এই ক্লাস শেষ করব। আমরা আর যারা স্যার আজকে অংশগ্রহণ করেছি মক জি, টেস্টে কে কত পাইলাম একটু বলা যাবে স্যার? আচ্ছা, আপনি সাবমিট করবার সাথে সাথেই আপনি নম্বরটা দেখতে পাওয়ার কথা। আপনি কি আমি দেখতে আমি পেয়েছিলেন? দেখতে পাইনি স্যার, এই কারণে বললাম। আচ্ছা, আমি খেয়াল তাহলে করেন নাই একটু বুঝতে পারি। চেক করতে হবে। ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি, আমাকে একটু লিঙ্কে ঢুকতে হবে। খুব একটা ভালো করে নেই স্যার, তারপরে দূরে দূরে মনে দিকে স্যার। আচ্ছা, আমরা হ্যাঁ, চলে আসছি। আপনার অ্যান্সারটা দিব। এর মধ্যে আপনাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি ওনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আচ্ছা, এখানে আপনার নামটা বলবেন, আপনি
কি নাম পূরণ করেছিলেন পরীক্ষা দেওয়ার সময়? খোরশেদ আলম। আচ্ছা, খোরশেদ আলম। আচ্ছা, জি ধন্যবাদ। আমি একটু ভিডিওটা অফ করে দেই, তাহলে সময়টা কম লাগবে। অন্য কেউ দেখেছেন আপনি পরীক্ষায় সাবমিট করবার সাথে সাথে আপনার নম্বর কত ছিল? জি স্যার, দেখছি স্যার। আচ্ছা, একটু সময় নিচ্ছে। আমরা আপনাকে এই প্রশ্নের উত্তরটা আমি নাম সহ আপনাদের যে নম্বর কে কত পেয়েছেন আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর কে কত নম্বর পেয়েছেন, আপনার নাম আর আপনার নামের সাথে আপনার নম্বর, আজকে যারা পরীক্ষা দিয়েছেন সবারটাই আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে ওখানে দিয়ে দিব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা কেউ কেউ হয়তো এই আমাদের যে অন্যান্য কোর্স আছে সেই কোর্সগুলোতে সম্মতি দিয়েছেন অথবা অসম্মতি দিয়েছেন। যারা সম্মতি দিয়েছেন তাদের ইনবক্সে আমাদের যেই কোর্সে সম্মতি দিয়েছেন সেইটার রেজিস্ট্রেশন লিংক দেওয়া হবে। আপনি আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করে সেই কোর্সে রেজিস্ট্রেশন করবেন। আগামীকালকেই আমাদের একটি কোর্স শুরু হচ্ছে, এই যে সংক্ষিপ্ত কোর্স। আর আরেকটি দীর্ঘমেয়াদী কোর্স ইতিমধ্যে শুরু হয়েছে, যেটা গতকালকে ক্লাস শুরু হয়েছে, আজকেও ক্লাস আছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা এই কোর্স ক্লাসে যুক্ত হয়েছেন। আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন। আপনাকেও আপনাদের ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ স্যার। আপনাকেও ধন্যবাদ স্যার। মাঝে মাঝে ব্যবস্থা নিয়েন স্যার, আমরা অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড না তো স্যার, এই কারণে আমরা শিখতে চাই স্যার। জি ধন্যবাদ। এই আশা করি ঈদের পরে আপনাদের এই শুধুমাত্র যারা হচ্ছে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের না, শুধু অ্যাকাউন্টিংকে কেন্দ্র করে আমরা একটা কোর্স আয়োজন করব। আমাদের ঈদের পরে আমাদের এটার ক্লাস শুরু হবে। ঠিক আছে, ওইটাই দরকার স্যার। জি, তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো জি স্যার, থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। গাইস, তেলটা শেষ। এখন আমি কপালে সুন্দর করে একটা টিপ দিব যাতে